কি ব্যাপার কি বলো তো, এতগুলো ফল তুমি আবার কোথায় পেলে? তুমি তো এক্ষুনি বেরোলে, আবার এক্ষুনি চলে এলে। তুমি কি আবার চুরি করেছো নাকি বলো তো? আরে বোকা, দিন দুপুরে আবার চুরি করা যায় নাকি বলো তো? মিথ্যে বলেছি, মিথ্যে বলি তো আমি এই ফল নিয়ে এসেছি। তা বলি, তুমি আবার কি মিথ্যে বলেছো? তাছাড়া কাকেই বা বলেছো? ওই যে ওই পোকাটি এটাকে বলেছি, একে বলেছি আমার মা এসেছে, ঘরে কোনো খাবার নেই, ও আমার সব কথা সত্যি ভেবে আমাকে এই ফলগুলো দিয়ে দিয়েছে। আরে বাবা, এই না হলো আমার বউ। দাও দাও, তাড়াতাড়ি ফলগুলো খাই। যজ্ঞ আর কণিকা ফল খাওয়া শুরু করে। তারা দুজন ছিল খুবই দুষ্টু, তারা সব সময় অন্যের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়েই খেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কণিকা, চলো আমরা একটু বাইরে যাই আর গিয়ে দেখি কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এরপর ওরা দুজন অনেক উঠতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা বেশ ক্লান্ত হয়ে পড়ে আর একটা গাছের ডালে বসে পড়ে। যজ্ঞ, সে কখন থেকে উঠছি কিন্তু এখনো একটা পাখিকে খাবার নিয়ে যেতে দেখলামই না, তাহলে কি আজকে আমাদের না খেয়েই থাকতে হবে? সেটা না হয় পরে দেখা যাবে, এখন চলো চলো সামনের দিকে যাই। কি ব্যাপার কি যজ্ঞ, তুমি আবার এই ফলের সামনে কেন থামলে? তুমি কি জানো না এটা আবার বিষাক্ত ফল? এটা খেলে যে পাখিরা মারা যায় গো। চলো চলো এখান থেকে চলো। আরে আরে না না, একটু দাঁড়াও, আর এই ফলটাকে একটু ভালো করে দেখো। কেন দেখবো গো? এই ফলটা কি তুমি খাবে নাকি? না না, খাবো না, তবে আমি অভিনয় করব, বুঝেছো? কি অভিনয় মানে কি? তুমি কি বলছো বলো তো? ওই দেখো দেখো, টুনি এদিকে আসছে, শোনো আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আমার লক্ষ্মী স্বামী অনেক সুন্দর, এক্ষুনি অভিনয় করা শুরু করো আর মিথ্যে বলে ফল খেতে শুরু করো। যজ্ঞ আর কণিকা মিথ্যে অভিনয় করে ফলটা খেতে শুরু করে, আর তখনই সেখানে টুনি আসে। আরে আরে দাদা দিদি, তোমরা কি করছোটা কে বলো তো? দাঁড়াও, এই ফলটা তোমরা খেও না, এটা যে বিষাক্ত ফল। কেন কেন ফলটা কেড়ে নিলি? দে বলছি, দে, মরে যাব, আমাদের যে আর বাঁচার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ টুনি, ফিরিয়ে দে, কষ্টে চেয়েছি, মরে যাওয়াই অনেক ভালো। কিন্তু দাদা দিদি, তোমরা মরে যেতে কেন চাইছো? কি কষ্ট তোমাদের, বলো বলো আমাকে। সেই সকাল থেকে খাবার খুঁজছি, কিন্তু কোনো খাবার পাইনি। তুই বল, না খেয়ে কি কেউ বাঁচতে পারে? দাদা দিদি, তোমরা শান্ত হও, তোমাদের আজকের খাবারটা আমি দেব, তবুও তোমরা এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিও না। চলো আমার বাড়িতে চলো, আমি তোমাদের শস্যদানা খেতে দেব। অন্যের দয়ায় বেঁচে থাকতে আর ইচ্ছে করে না। দে রে টুনি, দে, আমাদেরকে ফলটা দিয়ে দে। যজ্ঞ, টুনি যখন এত করে বলছে তবে চলো না ওর বাড়িতেই যাই। টুনি যজ্ঞ আর কণিকাকে সাথে নিয়ে বাড়িতে আসে আর তাদেরকে শস্যদানা খেতে দেয়। টুনি বোন, তুই যে অনেক ভালো, বলছি কি তোর ঘরে আরো শস্যদানা থাকলে আমাদের দে না, রাতে আমার খুব খিদে লাগে, আমি না হয় রাতে উঠে এই শস্যদানা খাবো। টুনি যজ্ঞ আর কণিকাকে কিছু শস্যদানা দেয় আর তারা খুশি মনে সেই শস্যদানা নিয়ে বাড়িতে ফিরে আসে। যজ্ঞ, তুমি জানো তো আমি না অনেক কষ্টে হাসি থামিয়েছি, বেচারি টুনি আমাদের অভিনয় দেখে কেমন সত্যি ভেবেছে। এসব কথা বলে তারা দুজনে হাসতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনে প্রচুর বাতাস আর বৃষ্টি হতে থাকে। বৃষ্টি আর বাতাসের কারণে টুনির ঘরটা দুলতে শুরু করে। মা, আমাদের এই ঘরটা যে দুলছে, চল মা চল, তাড়াতাড়ি করে বাহিরে চলে যাই। মা, ও মা, এবার তুমি কি করবে? বৃষ্টিতে তো বেশি সময় ভেজা যাবে না। কোনো বিপদ হলে যজ্ঞ দাদা ওদেরকে স্মরণ করতে বলেছিল, চল ওদের বাড়িতে যাই। এরপর ওরা যজ্ঞর বাড়িতে আসে আর এসে দরজায় কড়া নাড়তে শুরু করে। কি ব্যাপার রে টুনি, এমন বৃষ্টির রাতে তোরা দরজায় শব্দ করছিস কেন? আসলে দাদা, এই বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে পড়েছে, তুমি তো কোনো বিপদ হলে আমাকে তোমার কাছে আসতে বলেছিলে, তাই তো আজকে আমি আমার এই বিপদের দিনে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে তোমার কাছে এসেছি। দাদা, আমাদের একটু আশ্রয় দাও। আশ্রয় দাও বললেই হলো নাকি? চোখে দেখতে পাস না আমাদের ঘরটা খুব ছোট, আর তাছাড়া বেশি একটা মজবুত নয়। তোদের ভারে যদি আবার ঘরটা ভেঙে যায়, তখন তার চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা। যজ্ঞ টুনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে দরজাটা লাগিয়ে দেয়, আর টুনি অসহায় হয়ে একটা বড় গাছের নিচে দাঁড়ায়। মা, ও মা, বৃষ্টি যে কমে গিয়েছে, আমাদের তো এখন কোনো আশ্রয় নেই, এবার আমরা কোথায় থাকবো মা? আমাদের যে নতুন করে ঘর বানাতে হবে মা। নতুন করে ঘর বানানোর জন্য তো অনেক টাকা লাগবে, তুমি এতগুলো টাকা কোথায় পাবে মা? টাকার জন্য কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি বলতো? আমরা মাটি দিয়ে ঘর বানিয়ে সেই ঘরেই থাকবো, পরে টাকা হলে বড় করে ঘর বানাবো। চল মা, কাজে লেগে পড়ি।
টুকি আর টুনি অনেক কষ্ট করে মাটি দিয়ে একটা ঘর তৈরি করতে থাকে আর তারা মা মেয়ে ওই ঘরেই থাকতে লাগে। মা টুকি, তুই ঘরেই থাকিস রে, বর্ষাকাল শুরু হতে চলেছে, আমি কিছু খাবার নিয়ে বাড়িতে ফিরে আসবো। এই বলে টুনি বেরিয়ে পড়ে আর সন্ধ্যার দিকে বেশ কিছু খাবার নিয়ে বাড়িতে ফেরে। এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। বনে আবারও প্রচুর বৃষ্টি আর বাতাস শুরু হয়। তখন কণিকা যজ্ঞকে বলে, যজ্ঞ, বনে যে খুব জোরে বাতাস আর বৃষ্টি হচ্ছে গো, আমি মনে হয় এক্ষুনি পড়ে যাবো, ঘরটা যে দুলছে, কি করবো গো? হ্যাঁ গো, যদি আবার আমরা এই ঘরের নিচে চাপা পড়ে যাই তখন? না না কণিকা, দয়া করে তুমি এমন করে বলো না, চলো আমরা বাইরে যাই। ও যজ্ঞ, কি ঠান্ডা! ওই দেখো যজ্ঞ, দেখো টুনির মাটির ঘর। চলো যজ্ঞ, আমরা টুনির কাছে গিয়ে বরং আশ্রয় চাই। টুনি বোন, আমাদের ঘরটা যে ভেঙে গেছে, টুনি বোন তুই দয়া করে আজকের জন্য তোদের ঘরে আমাদের একটু আশ্রয় দে, আমাদের ঘরটা যে ভেঙে গেছে, আমরা যে মরে যাবো রে। তোমরা মরে গেলেও আমি আর তোমাদের আশ্রয় দেব না। সেদিন আমি তোমাদের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস, তোকে আমি এক্ষুনি এই ঘর থেকে তাড়িয়ে দেব। এই ঘর আমাদের, বের হ, বের হ বলছি ঘর থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা আমার ঘর। বুঝেছি, সোজা কথায় তুই নড়বি না, তোকে আমি দেখাচ্ছি মজা, তুই দাঁড়া। শয়তান যোগ্য কণিকা, তোরা তোদের অন্যায়ের শাস্তি পাবি পাবি। আমাকে নিঃস্ব করার শাস্তি একদিন ঈশ্বর তোদের ঠিক দিবেন। যোগ্য, ঘরটা মাটির হলেও কিন্তু বেশ সুন্দর, আমাদের আর কষ্ট করে ঘর বানাতেই হবে না। চলো কণিকা, এবার আমরা একটু বিশ্রাম নেই, আমরা যে বড্ড ক্লান্ত। যজ্ঞ আর কণিকা ঘরে শুয়ে বিশ্রাম নিতে থাকে। এদিকে মাটির ঘর হওয়ার কারণে আর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মাটির ঘরটা ভাঙতে শুরু করে। এক পর্যায়ে মাটির ঘর ভেঙে যজ্ঞ আর কণিকার শরীরের ওপর পড়ে আর ওরা সেখানেই মারা যায়। দূর থেকে টুনি এই সবকিছু দেখতে পায়। সৃষ্টিকর্তা সবকিছু সহ্য করে, কিন্তু কখনো অন্যায় সহ্য করে না। অন্যায়কারীরা এবার শাস্তি পেয়েছে, দেখলি তো অন্যকে নিঃস্ব করার শাস্তি কি হয়। মা, ও মা, আমি খেলতে যাচ্ছি বড় বট গাছের নিচে কনকের সাথে। টুকি মা, এই ভর দুপুরে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর তুই তো সবেমাত্র স্কুল থেকে বাড়িতে আসলি, এখন বরং একটু বিশ্রাম নে সোনা। না না মা, ওইদিকে যে কনক আমার জন্য অপেক্ষা করছে, তুমি থাকো, আমি আসলাম। সাবধানে থাকিস, দুজনে আবার মারামারি করিস না। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিরে আসিস বলে দিলাম। অন্যদিকে কনক বটগাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, এই টুকিটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। এই টুকি, এই, এখন কিনা তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি জানি রে কনক, আসলে মা তো খেলতে আসতে দিতেই চাইছিল না, আমি জোর করে এসেছি। হ্যাঁ রে কনক, চল আজকে আমরা নদীর পাড়ে যাব, আর নদীর পাড়ে আমরা সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। এরপরে ওরা দুজনে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে একটা গাছের নিচে বসে ওরা নদীর পাড়টা দেখতে থাকে। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল টুকি আমরা খেলাধুলা করি। টুকি চল, আমরা একটু ছোটাছুটি খেলি। আমি ছুটবো আর তুই আমাকে ধরবি, আমাদের তাহলে বেশ মজা হবে, বল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। আমার ওইখানে বসে থাকতে ভালো লাগছে না, তবে শোন, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আমি উড়লাম। এবার তুই আমাকে ধর দেখি কেমন পারিস, আমিও দেখি তুই আমার থেকে বেশি উঠতে পারিস নাকি কম উঠতে পারিস। কনক উঠতে থাকে আর টুকি তার পিছু পিছু উঠতে থাকে। পারে না, পারে না, আমাকে ধরতে পারে না, কি মজা কি মজা, ইয়ে, আমি তো তোকে ধরবই কনক। ওরা খেলার ছলে উঠতে উঠতে বনের গভীরে প্রবেশ করতে থাকে। কনক, আমি আর পারবো না রে, এবার তো দাঁড়া, আমার পাখা যে বড্ড ব্যথা করছে। আহ! এরপর টুকি নিচে মাটিতে দাঁড়ায় আর কনক উড়তেই থাকে। টুকি তার সামনে একটা কলার গাছ দেখতে পায়, যে কলার গাছে কলার বদলে একটা বড় ডালিম ছিল। একে একে, এ আবার আমি কি দেখছি? কলা গাছে কিনা বড় ডালিম? আমি আবার ক্লান্ত হয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? এত বড় একটা ডালিম, তাও কিনা আবার কলা গাছে। কি রে টুকি, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। হা, আমি জিতে গেছি, তুই আমাকে ধরতে পারিসনি। কনক, এই কনক, এখানে এসে দেখে যা, কলা গাছে বড় ডালিম ধরে আছে। না না বাবা, আমি যাব না, তোর কাছে যাব না,
তুই নিশ্চয়ই আমাকে ধরার জন্য মিথ্যে কথা বলছিস, তাই না রে? আরে না না, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে দেখে যা একবার। এরপর কনক উড়ে উড়ে টুকির কাছে আসে আর কলা গাছে বড় ডালিম দেখে অবাক হয়ে যায়। সত্যি রে রুকি, এমন বড় ডালিম তো আমি বাবার জন্মে দেখিনি। ডালিমটা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, একদম কলা ফ্লেভারের হবে। এই ডালিমটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই ডালিমটা আমি আগে দেখেছি, তাই এটা আমি বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? তুই না, এই ডালিম আমি নিয়ে যাব। সর সর আমার সামনে থেকে, সর বলছি। কনক, এই ডালিমে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ আমি বলে দিচ্ছি। তুই ভালো ভালো বাড়িতে চলে যা। এই, তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস? দাঁড়া। এভাবে এক পর্যায়ে ওদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে কনক ক্লান্ত হয়ে যায় আর টুকি কলা গাছের সেই বড় ডালিমটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, এই ডালিম তুই খেতে পারবি না, এই ডালিম তো আমি খাবো। আর তুই আমাকে মেরেছিস, আমি এই কথাটা এক্ষুনি আমার বাবাকে গিয়ে বলে দিচ্ছি। টুকি সেই বড় ডালিমটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর এইদিকে কনক তার বাবা মাকে গিয়ে সব কথা খুলে বলে। কি বড় ডালিম! আমার তো ডালিম খুব পছন্দ। যজ্ঞ, তাড়াতাড়ি চলো, ওই ছোট্ট টুকির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, চলো কণিকা। মা, ও মা, তুমি তো সবই শুনলে। চলো মা, চলো। ওই কনক ওই বাবা মাকে নিয়ে আসার আগেই আমরা এই ডালিমটা খেয়ে ফেলি। টুকি যেই না সে ডালিমটা কাটতে ধরে অমনি সেখানে যজ্ঞ আর কণিকা চলে আসে। এই ছোট টুকি, দাঁড়া দাঁড়া বলছি, তোর তো সাহস কম নয়। আমার ছেলের পাওয়া ডালিমটা কিনা তুই কাটছিস? এই ডালিমটা আমাকে দে, দে বলছি। এই ডালিমটা আমার মেয়ে পেয়েছে, তোমার ছেলে নয়, বুঝতে পেরেছো? আর আমাদেরকে এমন হুমকি দিয়ে কোনো লাভ নেই। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই ডালিম তো আমি কাউকেই দেব না। বাবা বাবা, জোর করে ডালিমটা ওদের কাছ থেকে কেড়ে নাও বাবা, নইলে ওরা ডালিমটা দেবে না। দেখো না, ডালিমটা দেখতে কত সুন্দর আর কত লোভনীয়। না না মা, তুমি এই ডালিমটাকে নিতে দিও না, লুকিয়ে রাখো মা, ডালিমটা লুকিয়ে রাখো। লুকিয়ে আর কোনো লাভ নেই। এই দে, দে বলছি, ডালিমটা দে বলছি। এই ডালিমে হাত দিলে আমি কিন্তু তোমাদের নামে পুলিশের কাছে নালিশ করব, এই বলে দিলাম। কি, তুই কিনা যজ্ঞকে ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আর টুনির মাঝে অনেক লড়াই হয়। এক পর্যায়ে যজ্ঞ টুনির হাত থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে ওরা সেখান থেকে চলে যায়। মা, ওই দেখো মা, দেখো ওরা ডালিমটা নিয়ে চলে গেল, চলে গেল ওরা। জানো, ওই ডালিমটা আমার কত শখের ছিল। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। ওই ডালিমের জন্য যে এক্ষুনি যজ্ঞ আমাকে মেরে ফেলতো। আমি তোকে কাল বাজার থেকে ডালিম এনে দেবো মা। এরপর টুকি কান্না থামায়। অন্যদিকে একটা ডাইনি কলা গাছের সামনে এসে বলতে থাকে, এ কি দেখছি, এটা তো কিছুতেই হতে পারে না। আমার প্রাণ ভোমরা ডালিমটা কে নিল এখান থেকে? না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে দেখতে হবে ওই ডালিমটা কোথায় আছে। এরপর ডাইনি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, আসছি, আমি আসছি আমার ডালিম নিতে। এসব বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা, তুমি তো একদম বীরের মতো কাজ করলে বাবা, তোমার শক্তি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। মা, ও মা, তুমি দয়া করে এবার ডালিমটা গিয়ে কেটে নিয়ে এসো। কণিকা যেই না সে ডালিমটা কাটতে ধরে অমনি সেখানে ডাইনি এসে হাজির হয়। খবরদার, তোরা কি ওই ডালিমে হাত দিবি না। ডালিমের কোনো কিছু হলে তোদের কাউকে আমি আসতে রাখবো না। ভালোই ভালো বলছি, ওই ডালিমটা ফেরত দে। পুরান ফকির ভাত পায় না, আবার এলো নতুন ফকির। অনেক কাঠ কয়লা পুড়িয়ে আমি এই ডালিম পেয়েছি। আমি এই ডালিম তো কিছুতেই হাতছাড়া করবো না। আর তুই কে রে? হ্যাঁ, ডালিম নাচে, এখান থেকে চলে যা, নয়তো আমার শক্তিশালী স্বামী টুনির মতো এবার তোকেও মারবে। আমি কোনো টুনিমুনি নই, আমি হলাম এই ডালিমের মালিক, মানে ডাইনি। কি 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 বললে তুমি? তুমি কিনা ডাইনি? ও, ওরে বাবা রে, যজ্ঞ, কনক, বাঁচাও আমাকে, ডাইনি এসেছে। কি ব্যাপারটা কি কণিকা? তুমি এখনো সেই ডালিমটা কাটোনি কেন? আর কিসের আবার ডাইনি বলো তো? ডালিমের মালিক ডাইনি গো। ওরে বাবারে, এটা কিনা ডাইনি ডালিম! আমি তো আগে জানলে কিছুতেই খাল কেটে কুমিরকে নিয়ে আসতাম না। ডাইনি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার ডালি মানিনি, ওই টনি নিয়ে এসেছে। এই চুপ কর বলছি। তোরা আমার ডালিমকে
ভালো মতো পরিপক্ক হতে দিসনি। আমি তোদের কাউকেই ছাড়বো না, মেরে ফেলবো, সব কটাকে আমি মেরে ফেলবো। এরপর ডাইনি জাদু করে একটা লাঠি প্রকট করে। সে লাঠিটা ওদেরকে অনেক মারতে শুরু করে। মার খেয়ে ওরা সবাই আহত হয়ে যায়। ডাইনি তো তার ডালিম নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি তার মেয়ের জন্য বাজার থেকে ডালিম কিনে নিয়ে আসে। এতে করে ছোট্ট টুকি অনেক খুশি হয়ে যায়। শিমুলপুর বনে টোনা ও তার স্ত্রী টুনি বাস করত। টোনা টুনি দুজনেই কুলি ছিল। তারা দুজনে কুলির ব্যবসা করে তাদের সংসার চালাতো। একদিন কণিকা কাক, কুলি, এই কুলি, এখানে একটু এসো তো। জি ম্যাডাম, বলুন, আমরা আপনাকে কোথায় রেখে আসব? উত্তরের বনে যেতে কত টাকা লাগবে? আর এত জিনিসপত্র কি তুমি বহন করতে পারবে? আরেকজনকে ডেকে আনো। ম্যাডাম, আমার সাথে আমার স্ত্রীও আছে। আমরা দুজনে আপনার জিনিসপত্র নিয়ে যাব। আর উত্তরের বনে আপনার জিনিসপত্র নিয়ে যেতে 50 টাকা লাগবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো, বেশি সময় নষ্ট করো না আবার। এইভাবে কুলিগিরি করে তাদের দিন চলতে থাকে। একদিন, টোনা, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আজ আমি কাজে যাব না, তুমি একাই যাও। ঠিক আছে, তুমি রেস্ট নাও আর সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসব। এরপর টোনা কাজে চলে যায়। টোনা সারাদিন কুলিগিরি করে সন্ধ্যায় বাড়িতে যায়। টোনা বনের রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, আজ তো টুনির শরীরটা খুব খারাপ, আর আজই আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতে ফিরতে হবে। তারপর টোনা তার বাড়ির সামনে চলে আসে। এমন সময় টোনা তার বাড়ির সামনে একটি সাপ দেখতে পায়। আরে আরে, এই সাপটা তো টুনির ঘরের দিকে যাচ্ছে। যদি আবার টুনিকে কামড় দেয় তখন কি হবে? না না, আমাকে তাড়াতাড়ি সাপটাকে মারতে হবে। এরপর টোনা একটা লাঠি নিয়ে সাপটাকে আঘাত করে। সাপটা লাঠির আঘাতে আধমরা হয়ে যায় আর সামনে এগোতে পারে না। লাঠির শব্দ শুনে টুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। টোনা, তুমি এভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর এ কি, সাপটা এখানে এগুলো কে করে? কি হয়েছে ওর? এইভাবে শুয়ে আছে কেন? এই সাপটা আমাদের ঘরের দিকে যাচ্ছিল টুনি, আর আমি ভেবেছিলাম সাপটা তোমার কোনো ক্ষতি করে কিনা, তাই আমি সাপটাকে মারছিলাম। টোনা, তুমি জানো না জীব হত্যা মহাপাপ? তুমি এটা মোটেও ঠিক করোনি টোনা। আর তুমি জানো না আজকে খুশির দিন? খুশির দিন মানে কি হয়েছে টুনি? টোনা, আমি গর্ভবতী, আমি মা হব টোনা, আর তুমি বাবা হবে। আর তুমি এই খুশির দিনে সাপটাকে মেরে আমাকে দুঃখ দিলে। আর এই সাপটা যদি আমার মতো গর্ভবতী হয় তাহলে ভাবো আমরা কত বড় ভুল করলাম। টুনির এমন কথা শুনে আধমরা সাপটা কথা বলে ওঠে। আমি সত্যি গর্ভবতী ছিলাম, আমার বাচ্চা দেওয়ার সময় হয়েছিল, এই জন্যই আমি ঘরের ভেতর যাচ্ছিলাম, আর তোমরা আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেললে। আমার যে সন্তান আজকে জন্ম নিত সে হতো সব জীবের উপকারী বেশ কন্যা, তুমি তাকেই মেরে ফেললে। সাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামী না বুঝে এমনটা করেছে। না, আমি তোমাদের কখনো ক্ষমা করব না। তোমরা আমার প্রথম সন্তানকে পৃথিবীতে আসতে দাওনি। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের যে সন্তান জন্ম নেবে সে হবে বিষকন্যা। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, তুমি এটা কি করলে টোনা? এখন কি হবে? এই সাপের অভিশাপ যদি সত্যি হয় তখন কি হবে বলো? টুনি, এসব অভিশাপ আবার ঠিক হয়নি, তুমি কোনো চিন্তা করো না, সব আলতু ফালতু কথা বিশ্বাস করো না। এখন ঘরে চলো তো। এরপর টোনা আর টুনি ঘরে চলে যায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। অবশেষে টুনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এই দেখে টোনা বলে, টুনি, তুমি তো সব সময় বেকার বেকার চিন্তা করতে আর অভিশাপ অভিশাপ বলে বলে আমার মাথাটা একদম নষ্ট করে দিয়েছিলে। এখন দেখো, আমাদের সন্তান সাপ হয়নি, বরং পাখি হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, তার মানে ওই সাপ আমাদের ভয় দেখানোর জন্য ওভাবে বলেছে। এতদিন তোমার কথা বিশ্বাস করিনি, আজ করলাম। আচ্ছা, ওসব বাদ দাও, আমাদের মেয়ের নাম কি রাখবে বলো? আমার মেয়ের নাম রাখলাম টুকি। আমি কুলির কাজ করে আমার মেয়ের সব আবদার পূরণ করব। তুমি বাড়িতেই থাকো, আমি টুকির জন্য খেলনা কিনে আনছি। এই বলে টোনা চলে যায়। টুকি আস্তে আস্তে বড় হতে থাকে। এভাবেই দিন কেটে যায়। একদিন টুকি তার সহপাঠী শালু সুখীর সাথে খেলা করছিল। এমন সময়, টুকি, তুই আমার পুতুলটা ভাঙলি কেন? এখন তুই আমার পুতুল আগের মতো করে দে, এই বলে দিলাম। তোর পুতুল আগে থেকে ভাঙা ছিল, আমি কিছু করিনি। কারণ তুই বল, আমি পুতুল ভাঙিনি, বল বল। ও মিথ্যে কথা বলছে।
তুই পারুলের সাথে যুক্তি করেছিস, এটা কি আমি জানি না? আমি বুঝি না ভেবেছিস? তুই আমার পুতুল আগের মতো করে দে। টুকি আর শালুর ঝগড়ার এক পর্যায়ে তাদের দুজনের মারামারি লেগে যায়। টুকি রেগে গিয়ে শালুকে একটা কামড় দিয়ে দেয়, আর শালু সাথে সাথে নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। এই দেখে টুকি নিজেও অবাক হয়ে যায়, আর পারুলও অবাক হয়ে যায়। শালু, শালু, কি হলো তোর? ওঠ, এই শালু, কি রে শালু, ওঠ। আমি বনের সবাইকে বলে দেব তুই শালুকে মেরেছিস। পারুল, তুই সব কাউকে বলিস না, কাউকে বলবি না বলে দিলাম। কিন্তু পারুল টুকির কোনো কথাই শোনে না। সে যেই না বনের সবাইকে বলতে যাবে, তখনই টুকি পারুলকেও একটা কামড় দিয়ে দেয়, আর পারুলও শালুর মতো নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। আর টুকি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে, আর ওর বাবা মাকে সব কথা খুলে বলে। টোনা, তার মানে আমাদের টুকি সত্যি সত্যি বিষকন্যা হয়ে জন্ম নিয়েছে। আমাদের সন্তান হওয়ার কারণে আমাদের মতো রূপ হয়েছে টুকির, আর ওই সাপের অভিশাপের কারণে টুকি বিষকন্যা হয়েছে। টোনা, এখন আমরা কি করব তুমিই বলো। মা টুকি, এসব কথা তুই কাউকে বলিস না রে মা। বনের সবাই যদি জানতে পারে তাহলে টুকিকে ওরা মেরে ফেলবে। অভিশাপ যখন দিয়েছে তখন অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায়ও নিশ্চয় আছে। টুনি, আমরা কালকে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যাব। অন্যদিকে শালু আর পারুলের ওইখানে অনেক ভিড় জমে। শালু আর পারুলকে বাঁচানোর জন্য এক তান্ত্রিককে ডাকা হয়। এদের এই অবস্থা কি করে হলো? এদেরকে বিষকন্যা দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ কি একে দংশন করতে দেখেছো? আমি এর বিষ নামাবো কি করে? এরা তো অনেক আগেই মারা গেছে। তবে তোমরা সবাই সাবধান হও, এই বিষকন্যা কিন্তু খুবই বিষধর। এরপর তান্ত্রিক চলে যায়। তান্ত্রিকের কথা শুনে বনের সবাই অনেক ভয় পেয়ে যায়। পরের দিন টোনা আর টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে তাদের মেয়ের কথা খুলে বলে, আর সাপের অভিশাপের কথাও তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা যখনই এখানে এসেছিস তখনই আমি তোদের মেয়েকে দেখে বুঝতে পেরেছি যে এই কন্যা যেমন তেমন কন্যা নয়, এ কন্যা হলো বিষকন্যা। বাবা, ওই সাপের অভিশাপ থেকে আমার মেয়েকে বাঁচানোর একটা উপায় বলে দিন বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। তুই যদি আরো আগে আসতি তাহলে তোর মেয়েকে আমি ভালো করে দিতাম, কিন্তু এখন তোদের মেয়ে পুরোপুরি বিষকন্যা হয়ে গেছে। তাই এখন তোদের মেয়েকে আমি ভালো করতে পারবো কিনা সেটা আমার পুরোপুরি জানা নেই। বাবা, আপনার পায়ে পড়ি, আপনি আমার মেয়েকে অভিশাপ মুক্ত করে দিন। এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। কিছুক্ষণ ধ্যান করার পর তান্ত্রিক চোখ খুলে বলে, তোদের মেয়েটাকে ভালো করার একটা উপায় আছে। ওই সাপটাকে তোরা মেরে যেখানে পুঁতে রেখেছিস তুই ওই গাছটা তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলবি। তাহলে তোর মেয়ের শরীর থেকে বিষের প্রভাব কেটে যাবে। তখন তোর মেয়ে একদম স্বাভাবিক হবে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমরা তবে এবার আসি। টোনা বাড়িতে ফিরে এসে সাপটাকে যেখানে পুঁতে রেখেছিল সেখানে যায়, আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটা অদ্ভুত গাছ জন্ম নিয়েছে। টোনা গাছটাকে তুলে আগুনে পুড়িয়ে ফেলে, আর সাথে সাথে টুকির শরীর থেকে সাপের সব শক্তি চলে যায়। টোনা, দেখেছো, তোমার একটা ভুলের জন্য নিষ্পাপ দুটো প্রাণ চলে গেল, আর আমাদেরও কত হয়রানি হতে হলো। টোনা, আর কখনো তুমি জীব হত্যা করবে না। এরপর থেকে টোনা টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, জীব হত্যা করা মহাপাপ, তাই আমরা কখনো জীব হত্যা করব না। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।